সাম্প্রতিক সময় দেশের শিল্পক্ষেত্রে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা উৎপাদন, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নানাভাবে প্রভাবিত করছে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল আমাদের শিল্প খাত, যা দেশের মোট জিডিপির 35% বেশি অবদান রাখছে। অথচ অত্যন্ত উদ্বেগের বিষয় হল দেশের মোট গ্যাসের 19% ব্যবহারকারী এই বিশাল খাতটি আজ এক গভীর অস্তিত্বের সংকটের মুখোমুখি। 2025 সালে জ্বালানির পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় গ্যাসের ঘাটতি ক্রমেই তীব্র আকার ধারণ করেছে এবং স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলো উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় দৈনিক প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ এবং 1000 MMCFT গ্যাসের তীব্র ঘাটতির পাশাপাশি প্রতিদিন সিস্টেমে লসে অপচয় হচ্ছে 174 MMCFT গ্যাস, যা বর্তমান প্রেক্ষাপটে কোনোভাবেই কাম্য নয়। এর সাথে যুক্ত হয়েছে জ্বালানির অতিমাত্রায় মূল্যবৃদ্ধি। 2023-24 সালে গ্যাসের দাম 1 লাফের রেকর্ড 178% বাড়ানোর পর সম্প্রতি শিল্প খাতে তা আরও 33% বৃদ্ধি করা হয়েছে। ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো কি সেক্টরগুলো উৎপাদন 30 থেকে 50% কমে গেছে এবং ছোট ও মাঝারি শিল্প এসএমই খাত কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। এসব চ্যালেঞ্জ স্পষ্টভাবে নির্দেশ করে যে শিল্প খাতে এনার্জি এফিসিয়েন্সি নিশ্চিত করা এখন কেবল নীতিগত অগ্রাধিকার নয়, বরং টেকসই শিল্পায়নের পূর্ব শর্ত হয়ে দাঁড়িয়েছে। এই সংকট এখন আমাদের পুরো শিল্প খাতের স্থায়িত্বের উপর এক বড় ধরনের কাঠামোগত ঝুঁকি বা সিস্টেমিক রিস্ক তৈরি করেছে। এমত অবস্থায় দেশের শিল্প অর্থনৈতিক থেকে বাঁচাতে হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির প্রসার বাড়ানো এবং টেকসই জ্বালানি কাঠামো গঠন ও অপচয় রোধ করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। সম্মানিত অতিথিবৃন্দ, এই বাস্তবতাকে সামনে রেখে ঢাকা চেম্বার এবং সানেম যৌথভাবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি এফিসিয়েন্সি পলিসি ফর সাস্টেইনেবল প্রগ্রেসের খসড়া প্রস্তুত করেছে এবং আজ এর উপস্থাপন করা হচ্ছে। দেশের শিল্পোন্নয়ন ও জ্বালানি ব্যবহারে আধুনিকায়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। এই নীতিমালা শিল্প প্রতিষ্ঠানে এনার্জি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির অন্তর্ভুক্তি, জ্বালানি অপচয় হ্রাস, সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই জ্বালানি কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে। আমরা জানি একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু একটা পলিসি কিভাবে এটাকে মানে একটা পলিসি তৈরি করা যায় যেটা ইন্ডাস্ট্রিয়াল এনার্জি এফিসিয়েন্সির জায়গায় সত্যিকার অর্থে অ্যাচিভমেন্টগুলো আমরা করতে পারবো এবং আমরা সত্যিকার অর্থে আমরা সরকারকেও সহযোগিতা করতে চাই এই ধরনের একটা পলিসি ফর্মুলেশনে। এই প্রেক্ষাপটে কিন্তু এই উদ্যোগটা শুরু হয়। নলেজ ক্রিয়েটর যারা আছে, থিঙ্ক ট্যাঙ্কস, ইউনিভার্সিটিস, তাদের মধ্যে একটা স্ট্রং কোলাবোরেশন লাগবে এবং সেই কোলাবোরেশনের জায়গাটা আমরা এখানে এমফাসিস করার জন্য আমরা নানা ধরনের কতগুলো বলেছি, যেমন ক্রিয়েট আ ন্যাশনাল এনার্জি এফিসিয়েন্সি স্টেক হোল্ডার কাউন্সিল, সেট আপ কমিউনিটি লেড এনার্জি কাউন্সিলস, যেগুলো কমিউনিটি লেভেলে এক ধরনের একটা মনিটরিং করার সুযোগ থাকবে। ইন্ট্রোডিউস এ ডিজিটাল এনগেজমেন্ট প্ল্যাটফর্ম। আমরা ইন্দোনেশিয়ার এক্সাম্পল এখানে এনেছি, ইন্দোনেশিয়াতে সিমিলার এই ধরনের একটা প্ল্যাটফর্ম আছে। ইনিশিয়েট ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামস ফর স্টেক হোল্ডার পার্টিসিপেশন এবং অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড ইমপ্লিমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিপোর্টিং সিস্টেম বেসড অন যে আমরা ISO 26000 and GRI standards to monitor how stakeholders are involved, how much they influence decisions, and how their feedback is used in programs like the ECPMP. Three-dimensional strategic framework আমরা এখানে শেষে আমরা সাজেস্ট করেছি এবং তিনটা ডাইমেনশনের প্রথমটা হচ্ছে স্ট্রাকচারাল স্ট্র্যাটেজি, যেটা ডেলিভারিং দ্য এনার্জি এফিসিয়েন্সি। সেকেন্ডটা হচ্ছে সাপ্লাই সাইড স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে অপটিমাইজিং দ্য এনার্জি মিক্স, অ্যান্ড থার্ড হচ্ছে পলিসি অ্যান্ড রেগুলেটরি স্ট্র্যাটেজি, এনেবলিং দ্য মার্কেট। এবং এই তিনটা যদি একসাথে কাজ না করে তাহলে কিন্তু আমরা আমাদের যে উদ্দেশ্য, যেটা আমি একদম শুরু থেকে বলার চেষ্টা করেছি, সেটা আমরা ফুলফিল করতে পারবো না। এবং আমি এখানে যাচ্ছি না লাইন বাই লাইন, কিন্তু যেটা বলতে চাচ্ছি যে আমরা এক ধরনের একটা ইমপ্লিমেন্টেশন রোড ম্যাপ এই তিনটা ডাইমেনশনে আমরা বলার চেষ্টা করেছি। স্ট্রাকচারাল স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা ইস্যুজ এবং ফোকাসগুলোকে বলেছি, কোন ধরনের অ্যাকশনগুলোকে নেওয়া দরকার, রেসপন্সিবল এজেন্সি কারা, এবং আমরা একটা প্রপোজ টাইমলাইন বলেছি যেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। কোনো টাইমলাইন দেখে আপনারা কোনো দেখতে পাবেন, কোনোটা হয়তো শর্ট টার্ম, কোনোটা একটু ইমিডিয়েট, কোনোটা শর্ট টার্ম, কোনোটা মিডিয়াম টু লং টার্ম। একইভাবে আমরা সাপ্লাই স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটা রোড ম্যাপের কথা বলেছি এবং ইস্যুসগুলো ডিফারেন্ট সাপ্লাই স্ট্র্যাটেজিতে,
কিন্তু এবং রেসপন্সিবল এজেন্সি অ্যাকশনস অ্যান্ড রেসপন্সিবল টাইমলাইনের ক্ষেত্রেও আমরা এরকম এক্সপ্লিসিটলি বলেছি। এবং ফাইনালি আমরা পলিসি এবং রেগুলেটরি স্ট্র্যাটেজির ক্ষেত্রেও সিমিলার অ্যাপ্রোচে আমরা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলোকে আমরা বলার চেষ্টা করেছি এবং আমরা বলতে চেয়েছি যে এখানে রেসপন্সিবল এজেন্সিসগুলো কারা, যারা ওই অ্যাকশন এবং ইস্যুসগুলোকে অ্যাড্রেস করবে উইদিন দ্য স্পেসিফিক টাইমলাইন আমরা এখানে মেনশন করেছি।